প্রথমতভাবে আমি আসলে এই ফাউন্ডেশনটি শুরু করি একটু বিষণ্ণ অবস্থায়। আমার মা বোন চলে যাওয়ার পর আমি একলাই থাকি। আমি আমেরিকাতে পড়াশোনা করে আবার দেশে যখন আসি একতলায় থাকি। তো আমি এতদিন হয়তো একটু ভাবতাম যে আমি দিশেহারা বা আমার পারিবারিক কোনো ধরনের ব্যাকআপ নেই। পরে যখন আমি এই সুযোগটি পেলাম যে এরাও এদের মতো দিশেহারা, এরা এক একটি বেলা খাবার খাওয়ার জন্য যে আকুতি, যে নিশ্চয়তা নেই জীবনের, তাই আমি পার্সোনালি আমার মনের ভিতরে আমি একটা শান্তি পাই এদিকে কাজ করার জন্য। হ্যাঁ, ইভেন কি আমি রাফা বর্ডারে গিয়েও জীবন ঝুঁকির অনেক কিছুই ফেস করতে হয়েছে। আর আমাদের স্বেচ্ছাসেবক যারা দল আছে তারা আমাদেরকে আরও অনুপ্রেরণা দেয়। আমাদের স্বেচ্ছাসেবক যারা ওখানে আছেন গাজার ভিতরে, তো আমাদের ঈদের দুদিন আগে আমাদের দুজন স্বেচ্ছাসেবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার পর আমরা ধরে নিয়েছি যে ওদের হয়তো মৃত্যু হয়ে গিয়েছে বা কোনো কিছু হয়ে গিয়েছে। তাই আমি আমার স্বেচ্ছাসেবক দলকে আমি জানালাম, আচ্ছা ওই প্রোগ্রামটা শুরু চিকিৎসা সামগ্রী। জি, আচ্ছা, এখানে গিয়ে আপনি তো অবস্থা দেখলেন, কি দেখলেন আসলে? আসলে ফিলিস্তিনিদের কি পরিস্থিতি দেখলেন? আপনারা ভিতরে ঢুকে না পারলে আপনারা জি, সীমান্ত তো অনেক জি, জি, আমার তবে আমি আমাদের স্বেচ্ছাসেবক দল তো ওখানেই আছে, তো ওরা আমাকে ডেইলি আপডেট দিচ্ছে আর আমাদের সরাসরি দেখাচ্ছে ওখানে কী হচ্ছে। আসলে আমি যেদিন সীমান্তে গিয়েছিলাম ওই দিন ছিল ফেব্রুয়ারির 8 তারিখ। ওই দিন রাফা, যেটাকে এতদিন সেফ জোন বলা হতো গাজার মধ্যে, ওখানে ওই দিন ওরা প্রথমত অ্যাটাক করলো একটা ভালোভাবে। তো ওই দিন আমি যতটুকু খেয়াল করলাম ওখানে মাইকিংয়ের মাধ্যমে অ্যারাবিক ভাষায় ওরা বলছিল যে এই মুহূর্তে এখানে একটা কোনো ধরনের ক্যাজুয়ালিটিস হতে পারে, সবাই যাতে তাড়াতাড়ি, বিশেষ করে জার্নালিস্ট যারা আছেন তারা যাতে তাড়াতাড়ি মুভ করতে পারে। তো আমাকে আমার দোভাষী হিসেবে বুঝালেন যে এই মুহূর্তে আমাদের তো আমরা তো ডিরেক্ট ওই বর্ডারের এই সাইড থেকে দেখা যাচ্ছে কীভাবে বোমা হামলা হচ্ছে, ওটা হচ্ছে। আর আমাদের স্বেচ্ছাসেবক দল যেভাবে আমাদেরকে বলছে যে ওখানে বাচ্চা বিল্ডিংয়ে ধসে পড়ে যাচ্ছে, বাবা মা মারা যাচ্ছে, বাবা মা ঈদের কোনো বাবাকে খুঁজে বেড়াচ্ছে হাসপাতালে, কিন্তু হাসপাতালে পাচ্ছে না। ওখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে তো এই মুহূর্তে বিল্ডিং বা ধ্বংসস্তূপ বেশিরভাগই নেই, তাই ওই জিনিসটা বেশিরভাগই থাকে এখন তাঁবুতে। তো ভেতরে ঢুকতে পারেন নাই? না, আমি ভিতরে ঢুকতে পারিনি। ওই জন্য অনেক আমরা সহযোগিতা পেয়েছি ওদের থেকেই। স্বেচ্ছাসেবকের আমাদের টিমটাই ছিল খুবই অভিজ্ঞ। আপনার ত্রাণের মধ্যে কি ছিল আপনার? তো আমরা ত্রাণ নিয়ে প্রথমত আমরা সীমান্তের এই সাইড থেকে ত্রাণ দিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দলকে ওখানে পাঠালাম। প্রথমত আমরা খাবারের দিকে জোর দিচ্ছিলাম, র মেটেরিয়ালস নিয়ে, যাতে ওখানে রান্নাবান্না করানো যায়। তো ওরাও দের আল বালা ক্যাম্প, যেটা গাজা মেইন স্ট্রিপে পড়ে, ওখানে তার একটা অফিস খুলে প্রাথমিকভাবে ওরা প্রত্যেক দিন 200 থেকে 250 জন মানুষের খাবার দাবারের আয়োজন ওরা করা শুরু করলো। তো 200 জন 250 জন মানুষের খাবারের একটা পর্যায়ে আমরা দেখলাম চিকিৎসার খুবই অভাব ওখানে। বিশেষত এই বোমা হামলার পরে বিগত 2-3 মাসে ওদের যে প্রত্যাধুনিক যেসব হাসপাতাল ছিল, আল শিফা হাসপাতাল, যেগুলোতে আইসিইউ ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়, ওগুলো ধ্বংসস্তূপ থাকার কারণে বেশিরভাগই সিরিয়াসলি ইনজুর্ড পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যাচ্ছিলেন। তাই আমাদের ওখানে দুজন যারা ডাক্তার ছিলেন তারা প্রাথমিকভাবে ওদেরকে ফার্স্ট এডের মাধ্যমে হেল্প যতটুকু করতে পেরেছে। তাই আমরা আরেকটি প্রোগ্রাম শুরু করলাম এটার সাথে সাথে, সেটা হলো ওদেরকে যারা সিরিয়াসলি ইনজুর্ড পেশেন্ট ওরা যাতে মিশরে ইদার রাফা অথবা কায়রোতে ওরা আইসিইউ ট্রিটমেন্ট নিতে পারে। তাই সীমান্তের না, 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 অবশ্যই ওই শরণার্থী আসছে না, আমরা তো ওদেরকে এভ্যাকুয়েট করি, ওদেরকে উদ্ধার করে আমাদের এখানে কাজ করি। তো আমাদের সাথে তো আপনারা হয়তো আমাদের যে ডকুমেন্টারি আছে যেগুলো হয়তো সময় নিউজ দেখাবে, ওখানের মধ্যে আপনারা দেখবেন আমাদের সাথে যে ইন্টারাকশন হচ্ছে সরাসরিভাবে ফিলিস্তিনের সাথে। আমি ব্যক্তিগতভাবে কেমনে ফিলিস্তিনি পরিবারগুলোর সাথে গিয়ে যারা শরণার্থী আছে ওদের থেকে ওদের কী ধরনের চাহিদা, ওদের বাংলাদেশ নিয়ে ধারণা কী, সব ধরনেরই আমাদের ওই ধরনের ইন্টারাকশন হয়েছে। ওইখানে প্রায় 1.5 মাসের মতন রাফার সীমান্তের ওখানেই ছিলাম। আর আমাদের টিম গত 7-8 মাস ধরে ফেব্রুয়ারি থেকে ওখানে আছে। তো প্রাথমিকভাবে আমি বাংলাদেশও আমার যখন প্রাথমিকভাবে আমি চিন্তা করে গিয়েছিলাম, আমি শুরু করেছিলাম একটা ছোটোখাটোভাবে একটা ফান্ড তৈরি করে একটা ডোনেশন করে আসবো, কিন্তু ভয়াবহতা দেখে আমি ভাবলাম যে এখানে আমাদের একটা অফিস করে ওইভাবে করতে হবে। প্রাথমিকভাবে আমি আমার নিজস্ব ফান্ড, আমার মা এবং বোনের নামে যা ফান্ড ছিল ওটাতে শুরু করলাম, কিন্তু এর মাত্রা স্কেলটি বেড়ে যাওয়ার পরে আমেরিকাতে আমি যেখানে পড়াশোনা করি ওখানে কিছু আমি ক্যাম্পেইন করেছি, এরপর এখন বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছি।